স্বাগতম দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের। আজকে আমি যে টপিকটি নিয়ে এসেছি সেটি দশম এবং একাদশ দুই শ্রেণীতেই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটি দশম শ্রেণীর জন্য একটু কঠিন হবে আর একাদশ শ্রেণীর জন্য অপেক্ষাকৃত সহজ হবে। তোমরা যারা অলরেডি সি প্রোগ্রামিং শিখে ফেলেছো তাদের জন্য ডেটাবেজ খুব সহজ একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসে এবং এখান থেকে প্রশ্নগুলা উত্তর করা খুব সহজ হয় অন্যান্য অধ্যায়ের থেকে। তোমরা একটু বুঝলেই এখান থেকে নিশ্চিত একটা প্রশ্ন কমন পাবে। আর দশম শ্রেণীর জন্য এটা প্র্যাকটিক্যালি বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা রিলেটেড প্রজেক্ট আমাদের তৈরি করতে হবে এবং সেই প্রজেক্টটা আমাদের টেস্টে সাবমিট করতে হবে এবং তারপরে আমাদের টেস্টে অ্যালাউর একটা প্রশ্ন আছে। এখানে প্র্যাকটিক্যালি পাস ফেলের অনেক নির্ভর করে, এবং তুমি যদি ভালো করে কাজটি শিখতে পারো এবং ভালো করে প্রজেক্টটা দাঁড় করাতে পারো তাহলে তোমার মার্ক অনেক বেড়ে যাবে এবং এই মার্কটা তোমার এসএসসি লেভেলেও অনেক কাজে লাগবে। তো আমরা শুরু করি। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? খেলনা তৈরির উপাদান। এখানে কি দেখতে পাচ্ছি? খেলনা তৈরির প্রচেষ্টা। ওই উপাদানগুলো দিয়ে খেলনা তৈরির প্রচেষ্টা করছে বাচ্চারা। আর এখানে কি দেখতে পাচ্ছি? তৈরিকৃত খেলনা, মানে উপাদানগুলো দিয়ে আমাদের খেলনাগুলো তৈরি হয়ে গেছে। আমরাও পারি এরকম ডেটা দিয়ে কিছু তৈরি করতে। কতগুলো ডেটা দিয়ে আমরা যদি কিছু তৈরি করি তখন সেটাই হলো আমাদের আজকের পড়ার বিষয়। কি পড়ার বিষয় আজকে? হ্যাঁ, ডেটাবেজ ও ডেটাবেজের উপাদান সমূহ। এই পাঠে আমরা কি কি শিখব? এই পাঠে আমরা শিখব ডেটা কি তা বলতে পারবো, ইনফরমেশন কি তা বলতে পারবো, ডেটাবেজ কি তা বলতে পারবো, ডেটাবেজের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবো, ডেটাবেজের সুবিধা ব্যাখ্যা করতে পারবো। এটা কি? একটা দেওয়াল। এটা কিভাবে তৈরি হয়েছে? ক্রমান্বয়ে ইটের গাঁথনি দিয়ে। আর এটা কি? আমরা সবাই জানি ইট। তাহলে এই ইট দিয়ে আমাদের দেওয়ালটা তৈরি হয়েছে। একটা ইট দিয়ে কোনো কাজ হয়নি। যখন আমরা আরো একাধিক ইট দিয়ে একটা ক্রমান্বয়ে গাঁথনি দিয়েছি তাহলে আমাদের একটা দেওয়াল তৈরি হয়েছে। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা। একটা তথ্য, সেই তথ্যের ক্ষুদ্রতম এককই আমরা ডেটা। এটা বুঝলাম। আমরা যখন খেলনা তৈরি করেছিলাম, খেলনার প্রত্যেকটা পার্টসকে আমরা যদি আলাদা করে দিলাম তখন সেটা খেলনা তৈরির উপাদান ছিল, আর ওই খেলনাটা আমরা তৈরি যখন করে ফেললাম তখন সেটা তথ্য হয়ে গেল। ঠিক এরকম তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে প্রক্রিয়াকরণের পর, তাহলে কি ডেটাকে অবশ্যই প্রক্রিয়াকরণ করতে হবে। একটা নির্দিষ্ট প্রসেস এর মাধ্যমে ডেটাকে প্রসেস করতে হবে। প্রসেস করার পর আমি অন্য আরেকটা তথ্য পাবো। তাহলে আমি যেই ডেটাটা ইনপুট দিলাম সেই ডেটাটাকে প্রসেস করার পর আমি অন্য আরেক ধরনের ইনপুট বা আউটপুট পাবো। তাহলে এখানে বলছে প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট, মানে প্রক্রিয়াকরণের জন্য যেই ইনপুটগুলো দিয়েছিলাম সেই ইনপুট সমূহকে তথ্য হিসেবে দিয়েছিলাম। সেই ইনপুটগুলো কি দিতে হয়েছে? আমাকে তথ্য দিতে হয়েছে। তথ্য যদি আমি ইনপুট দিই
দেওয়ার পর সেটাকে প্রসেস করার পর একটা আউটপুট পাবো। সেই আউটপুটের মধ্যে অবশ্যই আমারও ইনপুটের তথ্যটা আছে, কিন্তু অন্য রূপে পাবো আমি। বুঝা গেছে? আমরা যে তথ্যগুলা বা যে ডেটাগুলো ইনপুট হিসেবে থাকে, সেই ডেটাগুলোকে আমরা একটা প্রসেসিং এর মাধ্যমে যখন নিয়ে যাব, তখন সেটাকে প্রত্যেকটা ডেটাকে আমরা ইনপুট দিব। এই ইনপুটগুলো ডেটা কিন্তু আউটপুটের উপর নির্ভরশীল। আউটপুট যে ডেটাটা পাবো, ওই আউটপুটের মধ্যে কিন্তু ইনপুটের ডেটাগুলো থাকবে। তাহলে আউটপুটে যে ডেটাটা পেলাম, সেই ডেটাটা আর ইনপুটে যে ডেটা দিয়েছিলাম, সেই দুই ডেটা কি এক? দুই ডেটা এক, কিন্তু দুই ডেটার কার্যক্রম আলাদা হয়ে গেছে। আমি একটা উদাহরণ বলি। তুমি বাজার থেকে পটল কিনে এনেছো, পটল কিনে আনার পর পটলটাকে তুমি রান্না করেছো, রান্না করে সে পটলটা তুমি খেতে বসছো। বাজার থেকে যে কাঁচা লম্বা পটলটা এনেছিলা আর খেতে যখন বসছো, দুই পটলের চেহারা আলাদা হয়ে গেছে, কিন্তু পটল কিন্তু আলাদা হয়নি। পটলের স্বাদ চেঞ্জ হয়ে গেছে, পটলের চেহারা চেঞ্জ হয়ে গেছে, পটলের গুণ কিন্তু চেঞ্জ হয়নি। অর্থাৎ কাঁচা পটল যেরকম ছিল, রান্না করা পটলও সেটাই আছে, কিন্তু এর চেহারা এবং স্বাদ পরিবর্তন হয়ে নতুনত্ব একটা কিছু তৈরি হয়েছে, যা ওই কাঁচা পটল দিয়ে সম্ভব ছিল না, কিন্তু রান্না করা পটল দিয়ে সম্ভব। রান্না করা পটলটি খেলে আমার পেটটি ভরবে, কিন্তু কাঁচা পটল আমি খেতে পারবো না। এটাই হলো ডেটা এবং ইনফরমেশনের মধ্যে মেইনলি পার্থক্য। তাহলে আমরা এখানে যদি একটা সংজ্ঞা বলতে হয়, তাহলে কি বলবো? প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে, অথবা সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। আমার কথাগুলোর সঙ্গে লাইনগুলো একটু মিলিয়ে নাও, তাহলে সুন্দর মতো বুঝে যাবে ডেটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের ডেটা। একটা হলো নিউমেরিক ডেটা, একটা হলো অনিউমেরিক ডেটা, আর একটা হলো বুলিয়ান ডেটা। নিউমেরিক ডেটা মানে সংখ্যা নির্ভর ডেটা। যে ডেটাগুলো প্রধানত সংখ্যা থেকে, সংখ্যা নির্ভর, সেগুলো হলো নিউমেরিক ডেটা। আর যেসব হলো অনিউমেরিক ডেটা, মানে যেখানে সংখ্যা নাই, যেখানে ক্যারেক্টার আছে, স্ট্রিং আছে। তোমরা যারা এইচএসসি যারা সি পড়েছো তারা বুঝবা, আর যারা পড়নি তারা, যারা এসসি তাদের তারা বুঝবে না। তারা হলো অনিউমেরিক ডেটা মানে আমরা যখন কিবোর্ডে লিখি তখন কি শুধু সংখ্যা লিখি? সংখ্যা লিখি না, আমরা ক্যারেক্টার লিখি, আমরা টেক্সট লিখি, আমরা সংখ্যা লিখি, আমরা কিবোর্ডের অন্যান্য চিহ্ন ব্যবহৃত শব্দ লিখি। তাহলে এই যে যদি সংখ্যা হয় তাহলে সেটা নিউমেরিক, এবং সংখ্যা বাদে আমাদের কিবোর্ডে যেগুলো আছে সেগুলো যদি লিখি তাহলে সেটা হলো অনিউমেরিক। আর বুলিয়ান ডেটা হলো যেটা কম্পিউটারের নিজস্ব ভাষা, 0 এবং 1, বুলিয়ান ইয়েস এবং নো, এরকম ধরনের কোন কিছু ডেটা আছে, এগুলো হলো বুলিয়ান ডেটা। ডেটার শ্রেণী বিভাগ। ডেটা আমরা জানি প্রধানত কয় প্রকার? 3 প্রকার: নিউমেরিক ডেটা, অনিউমেরিক ডেটা আর বুলিয়ান ডেটা। এখন নিউমেরিক ডেটা কয়টা? নিউমেরিক হলো ইন্টিজার ডেটা। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, 32, 34, 100, 5000 পূর্ণ সংখ্যা হলো ইন্টিজার। আর ফ্লোটিং পয়েন্ট দশমিক, 32.34, 5.56, এরকম দশমিক যেখানে ব্যবহার হবে সেটা হলো ফ্লোটিং পয়েন্ট ডেটা। ওটা দুটার মধ্যে কিন্তু নিউমেরিক আছে, একটার মধ্যে দশমিক আছে আর একটার মধ্যে দশমিক নাই। অনিউমেরিক কোনগুলো? ক্যারেক্টার, তারপর স্ট্রিং, ক্যারেক্টার ডেটা, স্ট্রিং ডেটা। ক্যারেক্টার হলো একটা অক্ষর, যেমন সি, এম, কে, এল, প্রত্যেকটা একটা অক্ষরকে আমরা ক্যারেক্টার বলি। আর 2 বা ততোধিক ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং হয়, যেমন ওয়ার্ড, WORD। এই ওয়ার্ডকে আমরা যদি কতগুলো শব্দ হয়, যেমন ক্যাট, CAT, ক্যাট, তাহলে এখানে সি একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, টি একটা ক্যারেক্টার। এই কতগুলো ক্যারেক্টার নিয়ে আমরা যখন একটা স্ট্রিং তৈরি হয়, ডবল কোটেশন দিয়ে আমাদের স্ট্রিং ভ্যালু হয়, এটা হলো স্ট্রিং ডেটা। মানে একটা ক্যারেক্টার, একটা ডেটা, একাধিক ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং। অবজেক্ট,
অবজেক্ট ডেটা। এই অবজেক্ট ডেটাটা আমরা এখন খুব বেশি বেশি দেখবো। অবজেক্ট ডেটা হলো ছবি। কোনো ছবি যদি আমরা আমাদের ডেটাবেজে এন্ট্রি করি তাহলে সেটা হলো একটা ডেটা। কোনো অডিও যদি আমাদের ডেটাবেজে আমরা অ্যাড করি সেটা হলো একটা ডেটা। কোনো ভিডিও যদি আমরা আমাদের ডেটাবেজে অ্যাড করি সেটাও একটা ডেটা। কোনো গ্রাফিক্সকে আমরা যদি আমাদের ভিডিওতে অ্যাড করি সেটাও হবে একটা ডেটা। আশা করি বোঝাতে পেরেছি। ডেটা 3 প্রকার: নিউমেরিক, অনিউমেরিক, বুলিয়ান। এবং নিউমেরিক ডেটা 2টা, ইন্টিজার ডেটা, ফ্লোটিং পয়েন্ট। এবং অনিউমেরিক ডেটা 3টা, ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট। তথ্য কি? সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় ইনফরমেশন। তথ্য হচ্ছে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপাত্তের সঠিক, বস্তুনিষ্ঠ, অর্থবোধক, প্রয়োজনীয়, সুসজ্জিত বিন্যাস। আমি বলতে পারছি? সরবরাহকৃত ডেটা মানে যেই ডেটাটা প্রসেস করার জন্য আমি ইনপুট দিব, সেই ডেটাটা প্রসেস করার পর আমার যে চাহিদা ফলাফলের, সেই ফলাফলটা আমি যখন পাবো, ওই ফলাফলের মধ্যে ওই ডেটাটা সুশৃঙ্খলভাবে সাজানো থাকবে। যেমন ইট, ওই ইট দিয়ে আমি যখন একটা দেওয়াল তৈরি করেছি তখন ওই ইটগুলো সুশৃঙ্খলভাবে একটা গাঁথুনি দিয়ে একটা পরিমাপ করে একটা মেকানিজমের মাধ্যমে একটা দেওয়াল তৈরি হয়েছে। ওই দেওয়ালের মধ্যে ইট আছে, বালু আছে, সিমেন্ট আছে, প্রত্যেকটা ডেটা আছে। যেমন এখানে কিছু ডেটা দেখো: রহিম 20, সেলিম 15, বয়স, শ্রেণী 1, 2, 3, রোল 18, 3, হাসিম নাম 11। এখানে কি 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 এর কি বোঝাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না, আমরা কিন্তু কোনো মিনিং বুঝতে পারছি না। এখানে প্রত্যেকটা একটা ডেটা, রহিম একটা ডেটা, 20 একটা ডেটা, সেলিম একটা ডেটা, হ্যাঁ, হাসিম একটা ডেটা, প্রত্যেকটা ডেটা, কিন্তু কে কোন ডেটা কি বোঝাচ্ছে আমরা কিছুই সিরিয়ালি বুঝতে পারছি না। এটাকে বলা হয় ডেটা। আর যখনই এই ডেটাগুলোকে একটা প্রসেসের মাধ্যমে সুশৃঙ্খলভাবে তৈরি করা যাবে তখনই সেটা হলো তথ্য। যেমন রোল 1, 2, 3, নাম রহিম, সে 11 শ্রেণীর ছাত্র, তার বয়স 15। একটা সুন্দর নির্দিষ্ট একটা তথ্য বোঝানো গিয়েছে। এটা হলো তথ্য। আশা করি বোঝাতে পেরেছি। ডেটা কোনটা, তথ্য কোনটা? ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম অংশ, আর কয়েক বা একাধিক ডেটা নিয়ে একটি তথ্য তৈরি হয়। ডেটাটাকে প্রসেসিং করেই আমরা ইনফরমেশন পাই। ডেটাকে প্রসেসিং করার মাধ্যমে আমরা ইনফরমেশন পাই। তাহলে ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্য, আর বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্য, আর বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। শাব্দিক অর্থে ডেটাবেস কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্ত বা তথ্যের সমাবেশ। শাব্দিক অর্থে ডেটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের বা তথ্যের সমাবেশ। সুতরাং ডেটাবেস বলতে বিপুল পরিমাণ তথ্য মজুদ রাখার ব্যবস্থাকে বোঝানো হয়। সুতরাং কি ডেটাবেস তাহলে কি? বিপুল সংখ্যক, আমার অনেক ডেটা লাগবে, এই ডেটাগুলো আমি কোথায় রাখবো? এই ডেটাগুলো রাখার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ডেটাবেস বলা হয়। মনে করো আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক ধরনের ডেটা আছে। আমি কয়জন কর্মচারী কাজ করছে, কাকে কখন বেতন দিব, কে কোন কাজটি করছে, সে কাজটি সে কেমন করে করছে, তার সুতার হিসাব, কাপড়ের হিসাব, প্রচুর ডেটা আছে। এই ডেটাগুলো আমি কোথায় রাখবো? খাতায় লিপিবদ্ধ করে রাখলে তো আমার একজন অনেক লোক লাগবে। আমি যদি একটা ডেটাবেস করে রাখি, এই ডেটাগুলো সব আমি এই ডেটাবেসের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমার কর্মচারী কয়জন, আমার অফিস স্টাফ কয়জন, আমার সুতা কয়টা, আমার বোতাম কয়টা, আমার জামার কাপড় কয়দিন, আমার কয়টা শার্ট তৈরি হয়েছে, সমস্ত তৈরি। এখন এই ডেটাগুলোকে দিয়ে আমি যখন যেমন ইচ্ছা তেমন ডেটা তথ্য তৈরি করতে পারি। যেমন আমি বলতে পারি যে কোন কোন শ্রমিক
কয়টা বোতাম ব্যবহার করে জামা তৈরি করেছে। তাহলে আমার বোতাম ডেটাবেজের মধ্যে আছে, আমার কাপড় ডেটাবেজের মধ্যে আছে, আমার লেবার ডেটাবেজের মধ্যে আছে। আমি সুন্দর করে একটা ইনফরমেশন পেতে পারি। তাহলে বোঝা যাচ্ছে কি, ডেটা শব্দের অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত, আর বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। ডেটাগুলোকে যেই ঘাঁটি বা সমাবেশের মধ্যে স্টোর করে রাখা হয় তাকে বলা হয় ডেটাবেজ। বুঝা গেছে? ডেটাকে যেই স্টোরেজের মধ্যে স্টোর করে রাখা হয় সেটাই হলো ডেটাবেজ। ডেটাবেজের কেন করবো আমি? ডেটাবেজের করে আমার লাভটা কি? ডেটাবেজের সুবিধা, ডেটাবেজের সুবিধা কি দেখো, একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করে স্থানের সর্বোচ্চ ব্যবহার করা যায়। একটা তথ্য তুমি যদি একবার দাও তাহলে পুনরাবৃত্তি, ওই ডেটাকে তুমি পুনরাবৃত্তি না করার ব্যবস্থা করতে পারো এবং ওই ডেটা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারো। তথ্যের অসামঞ্জস্যতা দূর করা যায়, মানে তথ্যের মিল থাকতে হবে, অমিল যদি থাকে কোনো সেটাকে দূর করা যায়। একই সময়ে একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে সক্ষম। তাহলে আমরা যদি একটি অনলাইন ডেটাবেস তৈরি করি, তাহলে এই অনলাইন ডেটাবেস অথবা নেটওয়ার্ক ডেটাবেস তৈরি করি, ক্লায়েন্ট লেভেল ডেটাবেস তৈরি করি, তাহলে এই ডেটাবেসটা আমরা নেটওয়ার্কের মাধ্যমে অনেককে আমরা ব্যবহার করতে পারবো। যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যারা ডেটাবেসটা তৈরি করবে এবং ডেটাবেসটাকে কন্ট্রোল করবে, তারা সার্ভার ডেটাবেসটা রেখে দিবে এবং ওই ডেটাবেসটাকে ক্লায়েন্ট লেভেলে শেয়ার করে দেবে। তখন করবে কি, যারা ক্লায়েন্টে কাজ করছে তারা ওই সার্ভার, ওই ডেটাবেসটাকে সফটওয়্যারটাকে নিয়ে এন্ট্রি দিবে। তাহলে আমার 2 তলার যে কাজ করছে সেও এন্ট্রি দিবে, আমার 3 তলায় যে কাজ করছে সেও এন্ট্রি দিবে, আমার নিচতলায় যে কাজ করছে সেও এন্ট্রি দেবে। একই সঙ্গে 3টা ডেটাবেস, 3জন ডেটাবেসে এন্ট্রি দিতে পারবে এবং ডেটাবেস নিয়ে কাজ করতে পারবে। কি সার্ভারে সমস্ত যেই ডাটাই ইনপুট দিক না কেন সেই ডাটাই সার্ভারে যাবে এবং সার্ভার থেকে সেই ডাটা আবার ডিস্ট্রিবিউট হবে। এইভাবে আমরা ডেটাবেস একই সময়ে একাধিক ব্যবহারকারী ডেটাবেস নিয়ে কাজ করতে পারে। আমরা বিভিন্ন শিক্ষা বোর্ডে দেখছি যে যখন রেজিস্ট্রেশন হয় তখন ওরা অনলাইন সার্ভার থেকে রেজিস্ট্রেশন ছেড়ে দেয়। একই সময়ে আমাদের বিএন কলেজ এন্ট্রি করছে, তারপরে বিভিন্ন স্কুল কলেজ ডেটা এন্ট্রি করছে, সব কিন্তু ডেটাবেসে চলে যাচ্ছে। সেও একসঙ্গে সেই ডেটাবেসটাকে ব্যবহার করতে পারছি। এটা একটা বিশাল সুবিধা এই ডেটাবেসের। এই লক্ষ লক্ষ স্কুল কলেজের তথ্য ওই একটা ডেটাবেস নিয়ে নিচ্ছে এবং লক্ষ লক্ষ স্কুল কলেজের কাজগুলা ডেটাবেস ইচ্ছা মতো আমাদের কাজ সুবিধা দিতে পারছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে বিএন কলেজের 8-এর অথবা 9-এর অথবা 11-এর ছাত্রদের রেজিস্ট্রেশন আমরা যখন দিচ্ছি তখন ওই একটা ডেটাবেসে চলে যাচ্ছে, ওই 11-এর ডেটাবেসে যাচ্ছে অথবা 8-এর ডেটাবেসে যাচ্ছে অথবা 9-এর ডেটাবেসে যাচ্ছে। আবার এই নামগুলোকে আমরা যখন ফর্ম ফিলাপের জন্য আসছে তখন অন্য আরেক স্টাইলে আসছে আমাদের সামনে। আমরা আবার ফর্ম ফিলাপের জন্য যখন আমরা টিক দিয়ে দিচ্ছি তখন আবার এগুলো চলে যাচ্ছে। আবার এই ডাটাগুলো আবার পরীক্ষা হলে সিট প্ল্যানিং এ আসছে। আবার এই নামগুলোই আবার পাস করার পর রেজাল্টে আসছে। আবার এই নামগুলোই রেজাল্টের পর মার্কশিটে আসছে, সার্টিফিকেটে আসছে। তাহলে দেখো আমার একটা ডাটা আমি এন্ট্রি করেছিলাম রেজিস্ট্রেশনের সময়, সেই এক নাম কত জায়গায় কত ভাবে ব্যবহার হচ্ছে। ডেটার নিরাপত্তা নিশ্চিত করা যায়, ভালো একটা ডেটাবেস সফটওয়্যারে ডেটার নিরাপত্তা নিশ্চিত করা যায়। তথ্যের স্বনির্ভরতা তৈরি হয়, আমি যে তথ্য তৈরি করেছি সেটা স্বনির্ভর একটা তথ্য তৈরি করা যায়। স্বল্পতম সময়ে তথ্য খুঁজে বের করা যায়। আমার অনেক ডেটা এখানে আমি তৈরি করে খুব স্বল্প সময়ে সেই তথ্যগুলোরে খুঁজে বের করতে পারবো। সহজে এবং কম সমস্ত ডেটাবেস বা তথ্যের ভান্ডার তৈরি করা যায়। ডেটা উপস্থাপন করার সহজ ও দ্রুত হয়। সংরক্ষিত ডেটাকে যখন তখন প্রয়োজনীয়ভাবে আপডেট করা যায়। অল্প সময়ে ডেটাকে বিভিন্ন অর্ডারে সাজানো যায় বা বিন্যাস ঘটানো যায়। প্রয়োজনীয় সময়ে অত্যন্ত দক্ষতার সাথে ডেটা পরিচালনা করা যায়। তারপর আরো আছে, ক্লাস 10-এর যে বৈশিষ্ট্য আছে ডেটাবেসের বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার, দ্বিতীয় পৃষ্ঠায় ক্লাস 10 দেখবা, ওখানে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে। ডেটা ভেরিফিকেশন করা যায়, একই ডেটা 2বার যেন এন্ট্রি না হয় তার ব্যবস্থা করা যায়। তারপরে ডেটা কোয়েরি করা যায়। এরকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো পড়ে নেবা, এগুলাও থেকেও তোমার সুবিধা লিখতে পারবা। আর অসুবিধা আছে কিছু। এই অসুবিধাগুলো কি? ভুল ডেটার কারণে অনেক সময় প্রক্রিয়াকরণ ধীর গতি সম্পন্ন হয়। ভুল ডেটার কারণে অনেক সময় প্রক্রিয়াকরণ ধীর গতি সম্পন্ন হয়।
কিছু কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেসকে নষ্ট করতে পারে, কিছু কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেসকে কি করে, নষ্ট করতে পারে। অভিজ্ঞ জনশক্তির ব্যবস্থা রাখা লাগে, অভিজ্ঞ জনশক্তির ব্যবস্থা রাখা লাগে ডেটাবেসের কারণে। ডেটা নিরাপত্তার ব্যবস্থা রাখা লাগে, শক্তিশালী ডেটা নিরাপত্তা ব্যবস্থা রাখা লাগে এখানে। ডেটা যদি লস হয়ে যায় তাহলে আমার একটা কোম্পানির কিন্তু অনেক লস, সেই দিকটা বেশি কিন্তু খেয়াল রাখতে হবে। ডেটাবেস ব্যবস্থাপনা প্রণালীর এলাকাসমূহ কোন কোন জায়গায় আমাদের ডেটাবেস সফটওয়্যারটা বেশি কাজে লাগে এবং ডেটাবেসটা কোন কোন জায়গার ক্ষেত্রে বেশি কার্যকর সেটা আমাদের জানতে হবে। ব্যাংকিং ক্ষেত্রে ডেটাবেসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ব্যাংকিং যেমন ক্রেতা, অ্যাকাউন্ট, ঋণ, লেনদেনের তথ্যের জন্য ডেটাবেস মাস্ট। বিমানের ক্ষেত্রে অবশ্যই ডেটাবেস লাগবে। আসন সংরক্ষণ, সময়সূচি, তথ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যে সর্বপ্রথম ডেটাবেস ব্যবহারকারীদের মধ্যে বৈমানিক কাজের উদ্দেশ্যে ব্যবহৃত ডেটাবেস অন্যতম। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের টার্মিনালগুলো একটি কেন্দ্রীয় ডেটাবেসের সাথে যুক্ত থাকতো ফোন লাইন বা অন্যান্য ডেটা নেটওয়ার্কের মাধ্যমে। তারপরে বিশ্ববিদ্যালয় কিন্তু ডেটাবেসের একটা অন্যতম কারণ, কারণ ছাত্রছাত্রীদের তথ্য, কোর্সের নিবন্ধন, কোন গ্রেডে জানার জন্য। তারপরে ক্রেডিট কার্ড লেনদেন, আমরা যে বিভিন্ন রকম ক্রেডিট কার্ড লেনদেন করি এর জন্য কিন্তু একটা ডেটাবেস থাকা প্রয়োজন। ক্রেডিট কার্ড দিয়ে ক্রয়, লেনদেন ও মাসিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য। বর্তমানে ই কমার্সের একটা ব্যাপক বাংলাদেশ পৃথিবী জুড়ে চলছে, ব্যাপক একটা কি বলবো এটাকে পরিচালনা চলছে তো ই কমার্সের, এবং ই কমার্সের জন্য আমাদের অবশ্যই ই কমার্সের সঙ্গে ডেটাবেসকে সম্পৃক্ত করতে হবে। তুমি যদি ডেটাবেস ভালো জানো, ডেটাবেসকে নিয়ে একটি ভালো সফটওয়্যার ওয়েবসাইট তৈরি করো, তাহলে কিন্তু তোমার অনেক বেশি সেখানে তোমার সেই সাইটটা চলবে। এবং তুমি যদি একটা ওয়েবসাইটের মাধ্যমে ডেটাবেসকে অ্যাড করে তুমি যদি যে কোনো ই কমার্স বা তোমার কোম্পানির প্রোডাক্টকে তুমি যদি পাবলিশ করতে চাও, তাহলে সেটা কিন্তু অনেক বেশি কার্যকর হবে। টেলিকমিউনিকেশন, কলের তথ্য রাখার জন্য মাসিক বিল প্রস্তুত, প্রিপেইড কল কার্ডের ব্যালেন্স রাখা এবং যোগাযোগ নেটওয়ার্কের তথ্য সংরক্ষণের জন্য আর্থিক তথ্য যেমন বিক্রয়, ক্রয়, জমা, স্টক ও বন্ডের হিসাব সংরক্ষণের জন্য আমাদের কি করা হয়, ডেটাবেস ব্যবস্থাপনা প্রয়োজন হয়। আচ্ছা, ডেটাবেসের উপাদান এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা এতক্ষণ বুঝলা তাহলে কি কি বুঝলা আমি বলি। ডেটা কি, ইনফরমেশন কি, ডেটাবেস কি, ডেটা কয় ধরনের, তারপরে সুবিধা অসুবিধা, কোন কোন জায়গায় ডেটাবেস ব্যবহৃত হয়, এগুলো আমরা শিখে ফেললাম। আমরা একটু পড়ে ফেললেই এখন হয়ে যাবে নর্মাল। এখন যে ইম্পর্টেন্ট ডেটাবেসটা তৈরি যখন আমরা করব, তখন আমরা ওই ডেটাবেসের কিছু উপাদান আমাদের জানা লাগবে। কারণ ওই উপাদানগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু ডেটাবেসটা আমরা সঠিকভাবে তৈরি করতে পারবো না। ঠিক সেরকম এই ডেটাবেসের উপাদানের মধ্যে 1 নম্বরে আছে ইন্টারমিডিয়েটের জন্য অ্যাট্রিবিউট, ফিল্ড বা কলাম। 10ম শ্রেণীর জন্য ফিল্ড বা কলাম জানলে হবে, কিন্তু ইন্টারমিডিয়েট যারা পড়ো তাদের জন্য শব্দটা অ্যাট্রিবিউট জানতে হবে। অ্যাট্রিবিউট কোনো একটি এন্টিটি সেটের যে প্রপার্টিসগুলো ওই এন্টিটির বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে। এখানে এন্টিটি বলতে ডেটা বোঝাচ্ছে, এন্টিটি বলতে কি বোঝাচ্ছে, ডেটা। কোন ডেটাটা কোন ঘরে আমি রাখবো সেই ঘরের প্রপার্টিসের উপর নির্ভর করবে। কোনো একটি এন্টিটি সেটের যে প্রপার্টিসগুলো ওই এন্টিটির বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে এবং যার উপর ভিত্তি করে উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয় তাকেই অ্যাট্রিবিউট বলে। অনেক সময় অ্যাট্রিবিউটকে ডেটা আইটেম, ডেটা উপাদান, ডেটা ফিল্ড আইটেমের এলিমেন্টারি আইটেম, অবজেক্ট প্রপার্টি ইত্যাদিও বলা হয়। যেমন স্টুডেন্ট ইনফো একটি এন্টিটি যার অ্যাট্রিবিউট হলো আইডি, নেম। যেমন স্টুডেন্ট ইনফো একটা এন্টিটি, মানে স্টুডেন্টের ইনফো দিতে হবে। এই স্টুডেন্টের ইনফোগুলো কি কি
মানে কোন কোন ফিল্ডের মধ্যে আকারে দিব আমরা, স্টুডেন্টের নাম দিব, স্টুডেন্টের আইডি দিব, স্টুডেন্টের ফাদার্স নেম দিব, স্টুডেন্টের মাদার্স নেম দিব, স্টুডেন্টের হাইট দিব, সে কোন কোর্সটি করতে চায়, সে কোন কখন করতে চায়। এই যে স্টুডেন্টের বিভিন্ন রকম ইনফরমেশন গুলো আমরা যখন একটা এন্টিটি সেটের মধ্যে রাখবো, আমরা যখন একটা টেবিলের মধ্যে রাখবো, তখন সেটাকে ওই ফিল্ডগুলোকে বলা হচ্ছে, এই ফিল্ডগুলোকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট, ফিল্ড বা কলাম, ফিল্ড বা কলাম। এবং যেটা ফিল্ড বা কলাম বলছি সেটাকে আমরা ইন্টারমিডিয়েট এসে অ্যাট্রিবিউট বলছি। অ্যাট্রিবিউটের ভ্যালু বা মান, মানে এই ফিল্ড বা ভ্যালুর মধ্যে, কলামের মধ্যে বা অ্যাট্রিবিউটের মধ্যে আমি কি ধরনের ভ্যালু রাখবো। একটি এন্টিটি সেটের প্রত্যেকটি অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট মান আছে, একটি এন্টিটি সেটের প্রত্যেকটি অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট মান আছে। অ্যাট্রিবিউটের এই মানকে তার ভ্যালু বলা হয়। এন্টিটি রেকর্ড তারপর সারি, কোনো নির্দিষ্ট ডেটা ফাইলে ব্যবহৃত অ্যাট্রিবিউটের মানের সমষ্টিকে বলা হয় এন্টিটি। মানে কোনো নির্দিষ্ট ডেটা ফাইলে ব্যবহৃত অ্যাট্রিবিউটের মানের যে সমষ্টি, মানে একটা লম্বা, যেমন স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে আইডি, নেম, আইডি হলো 1, নেম হলো করিম, বয়স হলো 24, ক্লাস হলো 11, এই যে পুরো একটা যে সারি, এই সারিটাকে বলা হয় এন্টিটি বা রেকর্ড। আর এন্টিটি সেটটাকে বলা হচ্ছে টেবিল। এন্টিটি সেট, এই যে আমরা এখানে বললাম স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফোটা হলো এন্টিটি সেট বা টেবিল। এই স্টুডেন্ট ইনফোর মধ্যে আমাদের কি কি অ্যাট্রিবিউট থাকবে, আইডি থাকবে, নেম থাকবে, এগুলো হলো অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউটের মধ্যে কি ভ্যালু থাকবে, যেমন 1, নেম হলো রহিমউদ্দিন, এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। বুঝতে পারছি? অ্যাট্রিবিউটের ভ্যালুকেও এন্টিটি বলে, অ্যাট্রিবিউটের ভ্যালুকে এন্টিটি বলে, পুরো টেবিলটাকে এন্টিটি সেট বলে। আর যে ফিল্ড বা কলম আছে সেগুলোকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউটের মানকে ডেটা বলে। এগুলা একটু মন দিয়ে আস্তে আস্তে জিনিসগুলো বই দেখে দেখে পড়তে হবে। এই পেজ, শুধু এই পেজটা একাদশের জন্য ইম্পর্টেন্ট বেশি। দশম শ্রেণী যারা, তারা একটু এই ফিল্ড এবং কলমগুলো বুঝলেই হবে। এইটা হলো একাদশ এবং দশম দুজনের জন্যই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। অ্যাট্রিবিউট বা ফিল্ড, আমরা যে দশমে আছি তারা এটাকে ফিল্ড বলছি। এটাকে কি বলছি? ফিল্ড। সিরিয়াল নং একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, স্যালারি একটা ফিল্ড, পয়েন্ট একটা ফিল্ড। এই ফিল্ডের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে বলা হয় এন্টিটি, এগুলোকে বলা হয় এন্টিটি বা ভ্যালু। আর এই পুরো টেবিলটাকে বলা হয় এন্টিটি সেট বা টেবিল, এন্টিটি সেট বা টেবিল। আর এটাকে বলা হয় রেকর্ড বা এন্টিটি। এই পুরোটাকে বলা হচ্ছে 1, করি 5500, এটাকে বলা হচ্ছে রেকর্ড, রো বা এন্টিটি। ঠিক আছে? যারা দশম শ্রেণী তারা বলবা রো অথবা রেকর্ড, আর যারা ইন্টারমিডিয়েট তারা বলবা এন্টিটি। এই পুরো লম্বা লাইনটাকে বলা হয় এন্টিটি। এটাকে কি বলছি? ভ্যালু। এই যে বললাম না আমি, এই ফিল্ডের যে এক একটা আইটেম থাকে, সিঙ্গেল সিঙ্গেল আইটেম, এই সিঙ্গেল যেটাগুলোকে বলা হচ্ছে ভ্যালু। আর পুরো রোটাকে বলা হচ্ছে এন্টিটি, পুরো রোটাকে বলা হচ্ছে কি এন্টিটি। ভালো করে খেয়াল করো, আমি আবার বলছি, এই যে এটা হলো ফিল্ড, এই ফিল্ডটাকে আমরা অ্যাট্রিবিউট বলছি। এরকম সবগুলো ফিল্ড মিলে যে লম্বা একটা রো তৈরি হয়েছে, এই রোটাকে বলা হচ্ছে রেকর্ড অথবা এন্টিটি, রেকর্ড অথবা এন্টিটি। এবং এক একটা ফিল্ডের মধ্যে যে এক একটা সিঙ্গেল ডেটা আছে, এই ডেটাটাকে বলা হচ্ছে ভ্যালু। এবং এই পুরোটাকে বলা হচ্ছে টেবিল বা এন্টিটি সেট, এই পুরোটাকে বলা হচ্ছে টেবিল অথবা এন্টিটি সেট। এটা ইন্টারভিউতে কিন্তু শর্ট প্রশ্নে আসে, এন্টিটি কি, এন্টিটি সেট কি, অ্যাট্রিবিউট কি, ফিল্ড কি, ভ্যালু কি। তোমরা কি স্পষ্ট একটি ডেটাবেজের
একটি ডেটাবেজের সম্পূর্ণ টেবিলটাকে বলা হয় এন্টিটি সেট। লিখে দেবা, শেষ। 1 নম্বর পেয়ে যাবা, 2 নম্বর পেয়ে যাবা। অ্যাট্রিবিউট কি? একটি টেবিলের যেই সিরিয়াল একটি টেবিলের মধ্যে যেই ফিল্ডগুলো থাকে সেই ফিল্ডকে বলা হয় অ্যাট্রিবিউট। উদাহরণ দিয়ে দিবা, একটা টেবিল আঁকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিবা, এটা হলো একটা ফিল্ড। পেয়ে যাবা 2 নম্বর। ডেটাবেজের ক্ষুদ্রতম উপাদান কোনটি? কমেন্ট করবো আমাকে। ডেটাবেজের ক্ষুদ্রতম উপাদান কোনটি আমারে কমেন্ট করবা, এটা আমারে কমেন্ট করে জানাবা। এতক্ষণ আমি যা পড়ালাম, ডেটাবেজের ক্ষুদ্রতম উপাদান কোনটি? তাহলে একটু মূল্যায়ন করি আমরা। আমরা রেকর্ড কি সেটা শিখলাম। রেকর্ড কি? একটি টেবিলের মধ্যে যতগুলো ফিল্ড থাকবে সবগুলো ফিল্ডের ডেটাকে একত্রে রেকর্ড বলে। ডেটাবেস কি? ডেটাগুলোকে সংগ্রহ করে রাখার জন্য যে বিশেষ ব্যবস্থা তাকে ডেটাবেস বলে। ডেটাবেজের মূল ভিত্তি কোনটি? ডেটাবেজের মূল ভিত্তি হলো ডেটাবেসকে আমরা যখন যেরকম ইচ্ছা সেরকম করে সাজাতে পারি, ডেটাকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি ডেটাবেজের মাধ্যমে। এবার কি করবো আমরা? এবারে আমরা একটা ব্যবহারিক ক্লাস করে দেখবো যে ডেটাবেসটা ব্যবহারিকে কি আমরা স্টেপ বাই স্টেপ প্রতিদিন আমরা ব্যবহারিক ক্লাসগুলো করব এবং দেখবো ডেটাবেজের অনেক বিশাল ব্যবহার। যেহেতু এখন লকডাউন হয়ে আছে, অন্যান্য ক্লাস বন্ধ আছে, আমরা ডেটাবেসটা খুব ভালো করে শিখবো। যারা এসএসসি পড়ো তারা এমন করে শিখবা যেন এইচএসসিতে গিয়ে তাদের সমস্যা না হয়, আর যারা এইচএসসি পড়ো তারা যেন ইন্টারমিডিয়েট পর আরো আপডেট ডেটাবেস নিয়ে কাজ করতে পারবা। মনে রাখবা যে বাংলাদেশের একজন ভালো প্রোগ্রামার হতে হলে তোমাকে অবশ্যই ডেটাবেস জানতে হবে। কারণ বাংলাদেশের যত প্রোগ্রামার বা এই এশিয়া অঞ্চলে যত ভালো প্রোগ্রামার তারা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের থেকে ডেটাবেস প্রোগ্রামকে তারা বেশি কাজে লাগায়। কারণ ডেটাবেস প্রোগ্রাম দিয়েই বেশি তোমার কাজের জায়গা বেশি। তুমি একটা সি দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবা, তোমাদের অ্যাপ্লিকেশন কাকে বেচবা, কার কাছে কে নিবে কি নিবে না, অনেক সমস্যা বা অনেক রকমের ব্রেন খাটাতে হয়। আর অল্প ব্রেন খাটিয়ে বেশি পরিসরে কাজ করা যায় এই ডেটাবেস শিখে। তাই আমি বলছি যে যারা ইন্টারমিডিয়েটে আছো এবং আইসিটি একটু আপডেট শিখে গেছো তারা অবশ্যই ডেটাবেসটাকে ভালো করে শিখবা এবং তোমরা এখান থেকে ডেটাবেসের হাতে করে নিয়ে অবশ্যই তোমরা ওরাকল এবং এসকিউএল অবশ্যই শিখবা বাইরে থেকে। আমি এখান থেকে তোমাদের ডেটাবেসের আমি অথবা ক্লাসে বা কলেজে তোমরা যদি ডেটাবেসের বেসিক কনসেপ্ট নাও অবশ্যই তোমরা ডেটাবেসের আপডেট ভার্সনগুলোতে প্র্যাকটিস করবা, আপডেট ভার্সনগুলো শিখবা। কারণ পিএসপি তারপরে ওরাকল এগুলো যদি তোমরা কাজ করতে পারো তাহলে জীবনে অনেক বড় হবা এবং অনেক অনলাইনের ফ্রিল্যান্সিং এর অনেক কাজ আজকালকার ডেটাবেসের উপর। ডেটাবেসের যত দক্ষতা তুমি তত বেশি ফ্রিল্যান্সিং পারবা। তুমি গ্রাফিক্সে ভালো, তুমি ওয়েব পেজ ডিজাইনে ভালো, তুমি ডেটাবেসে ভালো, তুমি অবশ্যই একটা ভালো ফ্রিল্যান্সার হতে পারবা। তুমি যদি ভালো ফ্রিল্যান্সিং করতে পারো তোমাকে অবশ্যই এই তিনটা দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। হয় তোমাকে গ্রাফিক্সে ভালো হতে হবে, অথবা তোমাকে ওয়েব ডেভেলপিং বা ওয়েব পেজ ডিজাইনে ভালো হতে হবে, অথবা তোমাকে ডেটা এন্ট্রি অথবা ডেটাবেস সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। এবং তাহলেই তুমি একটা নর্মাল ছোটখাটো কোর্স করে তুমি ফ্রিল্যান্সিং এ যেতে পারবা। আমি তাহলে ক্লাসটি শুরু করি। অল্প ছোট্ট একটা টেবিল তৈরি করে আজকের ক্লাসটি শেষ করব। আমি দেখাচ্ছি। আমরা যদি ডেটাবেস তৈরি করতে চাই তাহলে প্রথমে স্টার্ট অল প্রোগ্রাম। আমাদের সিলেবাসে ম্যাট্রিক এবং এসএসসি এবং এইচএসসি দুই ক্লাসই আছে মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস দিয়েই দেখাচ্ছি। এই যে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 এখানে ক্লিক করলেই আমাদের ডেটাবেসটা শুরু হবে। এখান থেকে আমরা এই ব্ল্যাঙ্ক ডেটাবেসটি ক্লিক করে এখানে দেখো ফাইলের নেম, আমরা এখান থেকে ফাইলের একটা নেম দেব, বিএন কলেজ।
ক্রিয়েট করলাম। বিএন কলেজ নামে একটি ডেটাবেস তৈরি হয়েছে আমাদের, এখানে দেখা যাচ্ছে বিএন কলেজ নামে একটি ডেটাবেস তৈরি হয়েছে। এখন এর মধ্যে প্রথমেই টেবিল তৈরি হয়েছে। আমাদের ডেটাবেসের প্রথম অবজেক্ট হলো টেবিল। এখানে কতগুলো অবজেক্ট আছে, প্রথমে টেবিল তৈরি করতে হবে, তারপর কোয়েরি তৈরি করতে হবে, তারপরে ফর্ম তৈরি করতে হবে, দেন তারপরে রিপোর্ট তৈরি করতে হবে। তো আমরা প্রথমে টেবিল তৈরি করলাম। এই টেবিলটা এখনো তৈরি হয়নি, টেবিলটা তৈরি করতে হবে। টেবিল তৈরির কতগুলো প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো অর্ধেক আমি দেখাবো আজকে, বাদ বাকিটা আগামীকালকে ক্লাসে। যেমন দেখো, এই রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ, এই ডিজাইন ভিউতে যদি আমি ক্লিক করি তাহলে আমার টেবিলের নামটা সেভ করতে বলছে। আমরা স্টুডেন্ট ইনফো নামে ফাইলটি সেভ করলাম, এখন ওকে দিলাম। আমার স্টুডেন্ট ইনফো নামে টেবিলটা তৈরি করার অপশন দিল। এখানে ফিল্ডের নাম, কোন কোন ফিল্ড তৈরি হবে এই টেবিলে, সেই ফিল্ডের নাম বা অ্যাট্রিবিউটের নাম আমাকে এখানে দিতে হবে। ওই ফিল্ডে কি ধরনের ডেটা এন্ট্রি হবে, সেই ডেটাগুলো আমার এখান থেকে এন্ট্রি করতে হবে। তোমরা ভালো করে দেখো, ক্লাস 10 এবং এইচএসসি দুই ক্লাসই ভালো করে খেয়াল করো। এখানে দেখতে হবে ফিল্ডের নেম, এখানে ফিল্ডের নেম দিলাম রোল, আর এখানে ডেটা টাইপ দিলাম টেক্সট অথবা নাম্বার, যাই দিই না কেন দিলাম। কি ধরনের ডেটা হবে, সংখ্যার বাচক সংখ্যা এন্ট্রি হবে। এখানে কি দিব, নেম। মনে রাখবো অ্যাক্সেসে এই জায়গাতে এই স্টোরে কোনো স্পেস দেওয়া যাবে না, ফিল্ডের নাম লেখার সময় কোনো স্পেস দেওয়া যাবে না। নেম, এটা আমরা টেক্সট মানে ওই যে বললাম ক্যারেক্টার টাইপের ডেটা বা স্ট্রিং টাইপের ডেটা, বা আমাদের কিবোর্ডে, এই কিবোর্ডের মধ্যে টেক্সট দিলে কি হয়, টেক্সট দিলে সংখ্যাও এন্ট্রি করা যায়, আবার ক্যারেক্টারও এন্ট্রি করা যায়, আবার স্ট্রিংও এন্ট্রি করা যায়। ওই জন্য টেক্সট দিলাম, টেক্সট দিলে আমার কাজ করতে সুবিধা। তারপরে ফাদার্স নেম, দেখো আমি কিন্তু এখানে কোনো স্পেস দিইনি, স্পেস দেওয়া যাবে না, এটাও টেক্সট। হাই, এটা দেওয়ার কারণ আছে, আমি পরে বলছি। কান্ট্রি, সিটি, ডেট অফ বার্থ, তারপরে এসএসসি পাস, এটা দেওয়ারও কারণ আছে, আমি বলছি। ফি, আচ্ছা, নাম তো টেক্সট দিলাম, ফাদার্স নেমও টেক্সট হয়। হাইটটা আমি দিব নাম্বারে, হাইটটা নাম্বারে দিলাম, এবং নিচে খেয়াল করো ডেসিমাল প্লেস, এই ডেসিমাল প্লেসটা আমি এখান থেকে 2 করে দিলাম। তাহলে কি দশমিকের পর 2 সংখ্যা এন্ট্রি করা যাবে। 5.10, কারো 4.10, কারো 3.10 হাইট। এই জন্যই আমার ডেসিমাল প্লেসটা আমি রাখলাম। কান্ট্রি, সবার কান্ট্রি বাংলাদেশ, কারো বাংলাদেশের বাইরে কেউ নাই, তাহলে সবার তো আমি বারবার করে বাংলাদেশ এন্ট্রি করার দরকার নাই যখন আমরা এন্ট্রি করব। ওই জন্য ফিল্ডের প্রপার্টিজে আমি এখানে খেয়াল করো, ডিফল্ট ভ্যালু, এই ডিফল্ট ভ্যালু এখানে বাংলাদেশ লিখে দেবো, এখানে বাংলাদেশ লিখে দিলাম, ঠিক আছে।
তারপরে ডিওবি, ডেট অফ বার্থ, তাই না? তাহলে এখানে ডিওবি লিখলাম। এখানে খেয়াল করো নিচের দিকে এই ক্যাপশন, এই ক্যাপশনে আমি সুন্দর করে BATE, ডেট অফ বার্থ, এই কথাটা লিখতে পারি। এবং ডেট অফ বার্থের এখানে আমি ডেটা টাইপ দিব ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম, ডেটা টাইপ কি দিব? ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম দিলে এই ফরম্যাট, নিচের দিকে ফরম্যাটে এসে আমি একটা ফরম্যাটের স্টাইল দিব। কোনটা? মিডিয়াম স্টাইল দিলাম। 19 আছে না, প্রথমে মাস, তারিখ, তারপরে মাস, তারপরে সাল। এভাবেও দিতে পারি, আবার এভাবেও দিতে পারি, যেটা ইচ্ছা আমার সেটা আমি যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এসএসসি পাস, এটা কেন দিয়েছি? এখানে সে পাস, যদি এসএসসি পাস হয় তাহলে তো ভর্তি হবে, আর যদি পাস না হয় তাহলে ভর্তি হতে পারবে না। ওই জন্য এখানে আমি ইয়েস নো, ইয়েস নো বলে একটা অবজেক্ট আছে এখানে, যে পাস হলে টিক চিহ্ন, আর যদি পাস না হয় তাহলে টিক চিহ্ন নাই। ফি, ফি ডেটা টাইপ কি? ফি ডেটা টাইপ হলো কারেন্সি। কারেন্সি মানে টাকা পয়সা রিলেটেড কোনো জিনিস যদি আমি এন্ট্রি করতে চাই তাহলে দিব কি? কারেন্সি। ঠিক আছে? আর কি কি আছে? আর আছে হলো কমেন্ট। এখানে মেমো, মেমো যদি মন্তব্য রিলেটেড কোনো কিছু আমি লিখতে চাই তাহলে মেমো নামে ডাটা ফিল করব। মেমো যদি মন্তব্য রিলেটেড কোনো কিছু আমি আমার ডাটাবেজে এন্ট্রি করতে চাই তাহলে মেমো নামে ডাটা দিব। তাহলে আলফা নিউমেরিক কিবোর্ড, আমাদের কিবোর্ডে যা কিছু আছে তা যদি এন্ট্রি করতে চাই তাহলে টেক্সট। যদি আমি মন্তব্য রিলেটেড কিছু এন্ট্রি করতে চাই তাহলে ডেটা টাইপ হবে ডেটা টাইপ, মানে ডেটার ধরন। আমি কি দিচ্ছি বুঝে রাখো, উপরে লেখা আছে ডেটা টাইপ, ডেটার ধরন, কি ধরনের ডেটা এই ফিল্ডগুলোতে এন্ট্রি করা যাবে সেটা আমি প্রথমে তৈরি করে দিতে হচ্ছে, আমাকে টেবিল তৈরি করতে হচ্ছে আমাকে। এটা আবার ওই কাঠের টেবিল না, ডেটাবেজের টেবিল তৈরি করতে হচ্ছে। আচ্ছা, সবগুলো কাজ হয়ে গেল। তা এখানে একটা পাশে দেখো চাবি আছে, এটাকে বলা হয় প্রাইমারি কি। মানে এই টেবিলে যতগুলো ফিল্ড আছে তার মধ্যে এই রোল নামে যে ফিল্ডটা সেটা হবে ইউনিক। রোল নামের ফিল্ডটা কি হবে? ইউনিক ফিল্ড। মানে কি? মানে একটা টেবিলে রহিম নামে 2 জন থাকতে পারে, করিম নামে 3 জনের বাবার নাম হতে পারে, হাইট 5 ফুট 6 ইঞ্চি 10 জনের হতে পারে, কান্ট্রি বাংলাদেশের সবার, সিটি একই সিটি 2-3 জনের হতে পারে, একই ডেট অফ বার্থ 2-3 জনের হতে পারে, কিন্তু একই রোল 2-3 জনের হবে না। ওই জন্যে যেই ফিল্ডটা একাধিক হবে না সেই ফিল্ডকে আমরা প্রাইমারি কি ঘোষণা করব। কারণ প্রাইমারি কি যদি ঘোষণা করি তাহলে এই ফিল্ডটা অন্যান্য ফিল্ডকে নেতৃত্ব দিবে, সোজা কথা, এবং অন্যান্য ফিল্ডের ডেটাকে ক্যাপ্টেন্সি করবে। এই টেবিলের যে মেন ফিল্ড সেটা হলো যে ক্যাপ্টেন, এই ফিল্ড এই টেবিলের যে ক্যাপ্টেন সে হলো রোল। অর্থাৎ রোলকে দিয়ে আমরা এই টেবিলের পরিচিতি পাবো। এই টেবিলের ভিতরে যে ডেটা ইনফরমেশন, যে ডেটাগুলো আছে বা যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো সম্বন্ধে ইনফরমেশন এই রোল টেবিলের মাধ্যমে পাবো। অর্থাৎ রোল ফিল্ডটাকে আমরা প্রাইমারি কি করেছি। আমি এইটাকে প্রাইমারি কি করতে পারবো না, কারণ একই নাম একাধিক হতে পারে, কিন্তু রোল ফিল্ডকে আমি প্রাইমারি কি করতে পারবো, কারণ রোল একই ধরনের রোল একাধিক হবে না। মনে রাখবা সেই ফিল্ডকেই প্রাইমারি করা যায় যেই ফিল্ডটি ইউনিক, অর্থাৎ একই ওই ফিল্ডে একই ডেটা একাধিকবার এন্ট্রি করা যাবে না। ওই জন্য দেখো এখানে ক্লিক করে নিচের দিকে ইন্ডেক্স, ইয়েস, নো ডুপ্লিকেট, একই ধরনের ডেটা দ্বিতীয়টি এন্ট্রি করার কোনো সুযোগ এখানে নাই। তবে পরবর্তীতে আমরা যখন রিলেশন করব তখন এই ডেটা টাইপটা প্র্যাকটিক্যালের জন্য একটু চেঞ্জ করব, থিওরিক্যালি সমস্যা নাই, যে কোনো দিতে পারি। তবে মনে রাখবা, আচ্ছা ওটা পরে বলবো, আপাতত এইটুকু মনে রাখবো। এই আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ডবল ক্লিক করি, ইয়েস, তাহলে দেখো আমাদের ডেটা তৈরি করতে হয়েছে। রোল নম্বর 1, নাম হলো হিমু, ফাদার্স নেম,
হাইট, তার কান্ট্রি বাংলাদেশ ডিফল্ট চলে আসছে। সিটি, সিটি আমি একটু পরে, সিটি এখন ফাঁকা রাখলাম, সিটি নিয়ে পরে কাজ করব। ডেট অফ বার্থ, দেখো আমি এখন টাইপ করছি দেখো আমি যেভাবে করলাম না কেন 25 নভেম্বর 1981 চলে আসলো। দেখো পাস, টিক চিহ্ন দিলাম, পাস। ফি 1200 টাকা। কমেন্ট আমি যদি লিখতে চাই এখানে লিখতে পারবো। শেষ। 2 নম্বর ফিল্ড, এখানে একটা নাম লিখলাম, এখানে তার বাবার নাম লিখলাম, এখানে তার হাইট দিলাম। এইভাবে আমরা এন্ট্রি করতে পারি। আমি আবার একটু ফিল্ডে যাই, এখানে কাজ বাকি থেকে গেছে। দেখো এখন দেখো এখানে দশমিক হচ্ছে, ডেটা টাইপ সিঙ্গেল দিতে হবে। ফ্লকটিং বলেছিলাম না, দশমিক ডেটা টাইপ, দশমিক। আমি ওখানে দেখাচ্ছিলাম আমার এখানে ডেটা টাইপ নাম্বার, নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটার মধ্যে আবার 2 ধরনের আছে, একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লকটিং। ওই ফ্লকটিংকে আমরা এখানে বলছি হলো সিঙ্গেল। ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল মানে দশমিক। দশমিক দিয়ে কোনো সংখ্যা যদি ব্যবহার করতে চাই তাহলে ফিল্ড সাইজে এসে অবশ্যই সিঙ্গেল করে দিতে হবে, ঠিক আছে। আর সিটি, এই সিটি আমি একাধিক সিটি যদি দিয়ে দিতে চাই কম্বো বক্স করে, তাহলে খেয়াল করো সিটি লুকআপ, এর মধ্যে কম্বো বক্স, তার মধ্যে ভ্যালু লিস্ট, তার মধ্যে দেখো সিটিজি সেমিকলন আর এ রাজশাহী সেমিকলন ঢাকা সেমিকলন পাবনা, এরকম করে আমরা সেমিকলন দিয়ে যতগুলো সিটি লিখবো সবগুলো সিটি লিখবো। আমাকে ডিসপ্লে কন্ট্রোল হলো কম্বো বক্স, রো সোর্স টাইপ হলো ভ্যালু লিস্ট, এবং রো সোর্স হলো এই ডেটাগুলোর নাম দিতে হবে। দেওয়ার পর আমি যদি আবার যাই, ইয়েস, এখন দেখো এখানে সিটিজি, এখানে রাজশাহী, ইচ্ছা মতন আমি দিয়ে দিতে পারবো, আমার এন্ট্রি করতে লাগবে না। বি 23/1/2003, ঠিক আছে। এরকম দেখো টাকা দিলে ডলার সাইন চলে আসছে। এইভাবে আমাদের টেবিল তৈরি করতে হবে। তাহলে এটা কি, এটা হলো একটা অ্যাট্রিবিউট বা একটা ফিল্ড, রোল হলো একটা ফিল্ড, নেম হলো একটা ফিল্ড, ফাদার্স নেম হলো একটা ফিল্ড, আর এটা কি, এটা হলো একটা রেকর্ড, এটা হলো একটা রেকর্ড, এবং পুরোটাই হলো একটা কি, এন্টিটি সেট বা টেবিল। আমরা পুরোটা একটা টেবিল তৈরি করলাম। তো আজকের মতন কাজটা এখানেই শেষ করলাম। পরবর্তীতে
আমরা আরো দেখবো। আগামীকালকে ক্লাস আছে। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা একটা ডেটাবেস তৈরি করবা এবং ডেটাবেসটা তৈরি করে সেই ডেটাবেসটা খাতায় লিখে আমাকে ইনবক্স করবা। দশম শ্রেণীর জন্য বাড়ির কাজ, যে তোমরা একটা ডেটাবেস তৈরি করবা, যাদের কম্পিউটার নাই তারা খাতায় লিখবা এবং প্রত্যেকটা ফিল্ড, কোন ফিল্ডে কোন ডেটা টাইপ সেটা লিখে আমাকে জানাবা। আর যারা বাসায় কম্পিউটার আছে তারা বাসায় অবশ্যই ডেটাবেসটা কম্পিউটারে প্র্যাকটিস করবা। আর যাদের বাসায় কম্পিউটার নাই তারা একটা খাতায় লিখবা কোনটা টেবিল, ওই টেবিলে কি কি ফিল্ড, কোন ফিল্ডে কোন ধরনের ডেটা টাইপ ইউজ করেছো এবং নিজে ডেটা টাইপের প্রপার্টিজ ইউজ করে আমাকে দিবা। আমরা আগামী ক্লাসে আরেকটি সুন্দর ভিডিও দিব আশা করছি। আজকের মতন ক্লাস এখানেই সমাপ্ত।